গত কয়েকদিন ধরে আমি আমার প্রাইমারি ডিভাইস হিসেবে স্যামসাংয়ের এই কম্প্যাক্ট ডিজাইনের স্মার্টফোনটা অথচ ফ্ল্যাগশিপ ফোনটা ইউজ করছি। আশা করি আর মডেল নাম্বার বলার প্রয়োজন পড়বে না। এটা হচ্ছে স্যামসাংয়ের AS24। অনেক বড় বড় লোকজন দাবি দাওয়া করছেন যে এটা নাকি বছরের সেরা কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ডিভাইস, কিন্তু আমরা ওই দাবি দাওয়া নীতিতে বিশ্বাস করি না। আজকে আমরা নিজেরা এই ফোনটা টেস্ট করে দেখব। আর এই ফোনটাকে নিয়ে সব থেকে বেশি চর্চা হচ্ছে কারণ এই ফোনটায় ব্যবহার করা হয়েছে এক্সিনোসের 2400 প্রসেসর। আর এক্সিনোস প্রসেসরের নাম শুনলেই আমাদের প্রথম মনে আসে প্রসেসরটা গরম হয়, প্রসেসরটার যে অপটিমাইজেশন সেটা অতটা ভালো নয়, প্রসেসর ল্যাগ করে। তো আদপে স্যামসাংয়ের এক্সিনোস প্রসেসর S24কে দিয়ে কি আদৌ ফেরত এলো, নাকি আবার ব্যাক টু প্যাভিলিয়ন করে দেওয়া যায়, সমস্তটা এই ভিডিওতেই আমরা তুলে ধরবো। তাহলে চলুন সোজাসুজি ফোনটাকে চেখে দেখা যাক। দেখুন, নিয়ম মাফিক কথা বলতে গেলে প্রথমেই ফোনটার ডিসপ্লে, ডিজাইন এইসব নিয়ে কথা বলতে হয়, কিন্তু আজকে আমরা প্রথমেই ফোনটার পারফরমেন্স নিয়ে কথা বলবো, কারণ এই পার্টটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ এখানে এক্সিনোসের 2400 প্রসেসর দেওয়া হয়েছে, এর সঙ্গে সঙ্গে UFS 4.0 স্টোরেজ টাইপ রয়েছে, DDR5X র্যাম রয়েছে। মোটামুটি যদি আমরা হার্ডওয়্যার স্পেসিফিকেশন দেখি তাহলে একদম টপ নচ বলা যায়। এর সঙ্গে সঙ্গে আমরা যখন AnTuTu চেক করলাম প্রায় 18 লাখের আশেপাশে স্কোর দিল, যেটা প্রায় কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 সমান হয়ে গেছে, কিন্তু কখনোই 8 জেনারেশন 3কে ছাপিয়ে যেতে পারেনি। উপরন্তু এটা একটা কম্প্যাক্ট ডিজাইনের ফোন, কিন্তু এই প্রশ্নটাই সবার আগে ওঠে এক্সিনোসের 2400 প্রসেসর কতটা গরম হচ্ছে, লং টার্মে কতটা ভালো পারফরমেন্স প্রোভাইড করতে পারে। এখানে শুধুমাত্র এক্সিনোস প্রসেসর দেওয়া হয়েছে এমন নয়, এখানে AMD GPU ইন্টিগ্রেট করা হয়েছে। প্রথমত আমি যদি গেমিং পারফরমেন্সের কথা বলি, আমি BGMI যখন খেলছি হালকা ফুলকা ফোনটা কিন্তু একটু গরম হচ্ছে, কিন্তু গরম হওয়ার পর আস্তে আস্তে কয়েক জায়গায় আমি ফ্রেম ড্রপ পেয়েছি। তবে অ্যাটাকিং মোমেন্টে যে দু এক জায়গায় ল্যাগ করছে এটাও একেবারে অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আমরা যখন নর্মাল অ্যাপ্লিকেশন রান করছি বা এডিটিং অ্যাপ্লিকেশন রান করছি তখন সেক্ষেত্রে কিন্তু স্মুথ পারফরমেন্স দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হচ্ছে না। কিন্তু ওভার হিটিংয়ের জায়গাটা কোথায়? আমরা যখন এখানে বেঞ্চমার্ক রান করছি তখন পেছনের দিকটা হালকা গরম হচ্ছে, এর সঙ্গে সঙ্গে আমরা যখন AnTuTu বেঞ্চমার্কে স্ট্রেস টেস্ট দিচ্ছি তখন হাইয়েস্ট 44 ডিগ্রির আশেপাশে কিন্তু টেম্পারেচার যাচ্ছে, 44.6 টেম্পারেচার যাচ্ছে। কিন্তু যখনই আমি চার্জার কানেক্ট করছি বা চার্জার কানেক্ট করে গেমিং করবেন তখন ফোনটা আরও বেশি গরম হচ্ছে, তখন সেটা 45 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে। এমনকি ওভার হিটিংয়ের জন্য তখন কিন্তু নোটিফিকেশান চলে আসছে যে এবার আপনার ফোনটা অফ করে দেওয়া উচিত। কিন্তু যখন আমি ক্যামেরা ইউজ করছি ক্যামেরাতেও কিন্তু এই ধরনের কোনো রকম ওভার হিটিংয়ের প্রবলেম আসছে না। কিন্তু আদারওয়াইজ আমরা যখন নর্মাল টাস্ক হ্যান্ডেল করছি তখন পেছনের দিকে হালকা গরম অনুভব হলেও সেটাকে ওভার হিটিং কিন্তু কখনোই বলা যাচ্ছে না। এরপরেই সাধারণত প্রশ্ন আসবে, ভিডিও ক্যামেরা রেকর্ড করার সময় কি ফোনটা গরম হয়ে বন্ধ হয়ে যাচ্ছে? আমি এখানে যেহেতু 8K ভিডিও সাপোর্ট রয়েছে, আমি 8K 30 FPS মোটামুটি 15 মিনিট পর্যন্ত ভিডিও শ্যুট করে দেখেছি, কিন্তু ওভার হিটিংয়ের জন্য বন্ধ হয়ে যায়নি। পেছনের দিকটা গরম হচ্ছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু আপনি অনায়াসে ভিডিও রেকর্ড করতে পারেন। কিন্তু ফোনটা যখন গরম হচ্ছে না তখন ভিডিও করতে গেলে বেশ কিছুটা ফ্রেম ড্রপ হচ্ছে। সেটা আমি Q&A এপিসোড যখন শ্যুট করেছিলাম তখন আপনারা বুঝতে পারছিলেন না, লাস্টের দিকে কিন্তু একটু ভিডিওটা শেকি হয়ে গেছিলো, ভিডিওটা একটু ফ্রেম ড্রপ করছিল, এই ধরনের প্রবলেম আছে। কিন্তু 4K 60 FPS যখন রোদের মধ্যে আপনি ভিডিও করবেন তখনও ওই ধরনের ফ্রেম ড্রপ আসছে, যেহেতু ফোনটা গরম হচ্ছে। আর নর্মাল ইউজেসে তেমন কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি। তবে একটা জিনিস আমি রেকমেন্ড করবো, যখন ভিডিও শ্যুট করছেন তখন কভার ছাড়া আপনি ফোনটা ইউজ করুন, তাহলে ফোনটা একটু কম গরম হবে। হ্যাঁ, স্যামসাং তার সর্বস্ব দিয়ে সম্পূর্ণভাবে চেষ্টা করেছে এক্সিনোসকে একটু স্টেবল করার, কিন্তু হ্যাঁ বেশ কিছুটা স্টেবল করেছে ঠিকই, এখনও সম্পূর্ণটা স্টেবল করতে পারেনি, এটা আমার অন্তত মত। যাই হোক, 7 বছরের অপারেটিং সিস্টেম আপডেট, সাথে সাথে সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেওয়া হবে। সো এটা এখন দেখা যে 7 বছর পর্যন্ত এক্সিনোসের 2400 প্রসেসর নিজেকে টিকিয়ে রাখতে পারে কিনা। ওভারঅল আমরা S24 আলট্রা ফোনটা যখন রিভিউ করব সেখানে যে যে AI ফিচার আমরা পেয়েছিলাম সমস্ত কিছু AI ফিচার কিন্তু S24 বা S24 প্লাস এই দুটো ফোনেই আমরা পাবো। কিন্তু এর সঙ্গে সঙ্গে স্যামসাং অফিসিয়ালি এটাও ডিক্লেয়ার করে দিয়েছে S23 সিরিজের প্রত্যেকটা স্মার্টফোনে এই সমস্ত S24 সিরিজের AI ফিচারগুলো চলে আসবে। তাহলে বেশি দাম দিয়ে S24 কেনার মানেই হয় না, S23 সিরিজের ফোনগুলোই আপনাদের জন্য এখনো বেটার ভ্যালু ফর মানি। যাই হোক, এবার সরাসরি ডিজাইন নিয়ে কথা বলবো। স্যামসাংয়ের একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের ডিজাইন নিয়ে কথা বলা মানেই ফালতু কথা, কারণ এই ফোনটা দেখতে যথেষ্ট সুন্দর, তার সঙ্গে সঙ্গে কম্প্যাক্ট ডিজাইনের ফোন, 167 গ্রাম ওজন, যথেষ্ট লাইট ওয়েট, দেখেই একটা বড় লোকই ফিল চলে আসছে। যাই হোক, এর সঙ্গে সঙ্গে এবার
আর্মার অ্যালুমিনিয়াম এর ফ্রেমে ব্যবহার করা হয়েছে। ফ্রেমে কিন্তু কোনো রকম স্ক্র্যাচ আসেনি এতদিন ইউজ করছি। তবে ফোনটার ব্যাক প্যানেলে এবং ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন ব্যবহার করা হয়েছে ঠিকই, পেছনের দিকে কোনো স্ক্র্যাচ না হলেও হালকা পাতলা ইউজ করার পরে এখানে আমার ডিসপ্লেতে স্ক্র্যাচ চলে এসেছে। আর আমরা এত দামি ফোন কিনছি মানেই তার মানে ডিসপ্লের হেলমেট মানে ডিসপ্লে স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করব, এটা আর আপনাদের বলে দিতে হবে না। ওভারঅল ফোনটা দেখতে সুন্দর লাগছে, বড় লোকই দেখতে লাগছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যাই হোক, এবার যদি ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি তাহলে এখানে 6.2 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গে 120 হার্জ রিফ্রেশ রেট এবং এই রিফ্রেশ রেটটা অ্যাডাপটিভ রিফ্রেশ রেট, অর্থাৎ আপনার ইউজ অনুসারে রিফ্রেশ রেট বাড়া কমা করবে, ফলে ব্যাটারির অপটিমাইজেশন নাকি একটু ভালো হবে। ডিসপ্লের বেজেল বা চিন যথেষ্ট অ্যাগ্রেসিভ লেগেছে, প্রায় নেই বললেই চলে। ডিসপ্লে কালার যথেষ্ট পাঞ্চি দিচ্ছিল। তবে একটা কথা মনে করিয়ে দিই, S24 যে ফোনটা সেখানে কিন্তু ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। S24 প্লাস এবং S24 আলট্রা যে ফোনটা সেখানে কিন্তু 2K ডিসপ্লে মানে QHD প্লাস ডিসপ্লে রয়েছে। কিন্তু ওভারঅল ডিসপ্লের মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো, HDR10+ এর সাপোর্ট রয়েছে। এর সঙ্গে সঙ্গে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে যেটা যথেষ্ট ফাস্ট কাজ করছে, এমনকি টুকটাক হাতে জল থাকলেও সেটা কিন্তু সেন্স করে নিচ্ছে, কোনো রকম অসুবিধা নেই। আর স্যামসাংয়ের একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের ডিসপ্লে যে একদম টপ নচ হবে, আর অলরেডি DxO মার্কে S24 আলট্রা 1 নম্বর র্যাঙ্ক নিয়ে বসে আছে, এটা নিয়ে সমালোচনা করার কোনো মানেই হয় না। এর সঙ্গে সঙ্গে ডুয়েল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে। স্পিকার কোয়ালিটি একটা কম্প্যাক্ট ডিজাইনের স্মার্টফোন অনুসারে যথেষ্ট ভালো, বেস ট্রিপল এবং ইনস্ট্রুমেন্টালগুলো সঠিকভাবে ব্যালেন্স করতে পারছে। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যথেষ্ট টপ নচ, তবে যারা কম্প্যাক্ট ডিজাইনের ফোন ভালোবাসেন তাদের জন্য। যাই হোক, কম্প্যাক্ট ডিজাইনের ফোন হলে আরও একটা জায়গায় কম্প্রোমাইজ করতে হয়, আর সেটা হচ্ছে ব্যাটারি সেকশন। আর S24ও একদম আলাদা নয়। 4000 mAh ব্যাটারি, আপনি যদি নর্মাল ইউজও করেন সন্ধ্যেবেলায় এসে ফোনটার পেছনে আপনাকে বুঝতে হবে না, মানে চার্জার। আর যাই হোক, আপনি যদি হেভি ইউজ করেন তাহলে দিনে 2 থেকে 2.5 বারও ফোনটা চার্জ দিতে হতে পারে, কারণ অলরেডি বলেছি ফোনটা ওভারহিট না হলেও পেছনের দিকটা হালকা গরম হয়, এবং যখন আপনি গেমিং করবেন বা অনেকক্ষণ ক্যামেরা ইউজ করবেন তখন কিন্তু ব্যাটারি একটু তাড়াতাড়ি ড্রেন হচ্ছে। অলরেডি S23 সিরিজেও আমরা দেখেছি, S23 ফ্যান এডিশনেও আমরা দেখেছি, আর S24 সিরিজেও তাই। সুতরাং চার্জার ক্যারি করতে হবে অথবা পাওয়ার ব্যাংক যদি আপনি হেভি ইউজার হন। তবে কম্প্যাক্ট ফোন হলেও যে ব্যাপারে আপনাকে একেবারেই কম্প্রোমাইজ করতে হবে না সেটা হচ্ছে ক্যামেরা সেকশন। S24 প্লাস এবং S24 দুটোতেই সেম ক্যামেরা ফিচার দেওয়া হয়েছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এর সঙ্গে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 10 মেগাপিক্সেলের একটা টেলিফটো সেন্সার, এছাড়াও 12 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। প্রথমেই সেলফি ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে লো লাইট হোক, ইনডোর লাইট হোক বা ডাইরেক্ট সানলাইট যথেষ্ট ভালো ছবি তুলছে, এমনকি শার্পনেস ভালো ছিল, স্ক্রিনের যে অ্যালগোরিদম সেটা একদম যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পারছে। এমনকি পোর্ট্রেট এফেক্টে বেশ কিছু সেলফিতে আপনি দেখুন যে এক্সপোজার কন্ট্রোল কতটা সুন্দরভাবে করতে পেরেছে, এমনকি ডাইনামিক রেঞ্জ যে পোর্ট্রেটে H2H ডিটেকশন সেগুলো পারফেক্টলি ম্যানেজ করতে পেরেছে। আমি বলবো এই প্রাইস পয়েন্টে অন্যতম সেরা সেলফি ক্যামেরা স্মার্টফোন। হ্যাঁ মানছি 12 মেগাপিক্সেল, কিন্তু এটা 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকেও হার মানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এছাড়াও 50 মেগাপিক্সেলের যে প্রাইমারি ক্যামেরাটা সেটাও ডে লাইট সিচুয়েশন, লো লাইট হোক যথেষ্ট ভালো ছবি তুলছে। এছাড়াও লো লাইটেও আমরা বিভিন্ন ধরনের ছবি তুলে দেখলাম, লো লাইটেও একদম মারাত্মক একটা পারফরমেন্স প্রোভাইড করছে। ছবির শার্পনেস বেটার ছিল, নয়েজ প্রায় আসছে না বললেই চলে। তবে লো লাইটে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু H2H ডিটেকশন পারফেক্টলি ম্যানেজ করতে পারেনি। আপনারা কয়েকটা ছবি ভালোভাবে খেয়াল করলেই এটা বুঝতে পারবেন। আশা করা যায় যে পরবর্তী আপডেটের মাধ্যমে স্যামসাং এটাকে ফিক্সড করে দেবে। আর ভিডিও ক্যামেরার কথা বলতে গেলে ওয়ান অফ দ্য স্টেবল ভিডিও ফুটেজ আপনি এটা থেকে নিতে পারবেন, কারণ 8K 30 FPS যেটা আপনার ডেইলি লাইফে খুব একটা কাজে লাগবে না, কিন্তু 4K 60 FPS এর যে ভিডিও শ্যুট করা যাচ্ছে সেটা আপনি একদম প্রফেশনাল ভিডিওগ্রাফার হলেও এর ফুটেজটাকে আপনি ইউজ করতে পারবেন। ন্যাচারালি এখন যে ভিডিওটা আমি শ্যুট করছি সেটা কিন্তু S24 আলট্রা ফোনটা দিয়ে শ্যুট হচ্ছে। মোটামুটি আমি ভিডিও ক্যামেরা চালিয়ে দেখেছি, দুটোর মধ্যে খুব একটা কিন্তু পার্থক্য আমি খুঁজে পাইনি। এর সঙ্গে সঙ্গে ফ্রন্ট ক্যামেরা দিয়েও আপনি 4K 60 FPS এ ভিডিও শ্যুট করতে পারবেন, স্লো মোশন, টাইম ল্যাপস, এই সমস্ত ফিচার রয়েছে। এছাড়াও 4K 30 FPS এ আপনি সিনেম্যাটিক ভিডিও শ্যুট করতে পারবেন। সুতরাং ক্যামেরার দিক থেকেও খুব একটা কম্প্রোমাইজ করতে হচ্ছে না। তবে ওই যে বললাম, যখন ফোনটা একটু বেশি গরম হয়ে যাচ্ছে তখন দু এক জায়গায় কিন্তু ভিডিওগ্রাফি করলে ফ্রেম ড্রপ আসছে, এইটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে যেহেতু কম্প্যাক্ট ডিজাইনের ফোন। আর আমি বলবো S24 প্লাস যে দামে লঞ্চ হয়েছে তার থেকে একটু কষ্টসিষ্ট করে S24 আলট্রা নিয়ে নেওয়াই আপনার জন্য বেটার, সেখানে কোয়ালকম প্রসেসর অবভিয়াসলি। যাই হোক, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, এবার সোজাসুজি কনক্লুশন পার্টে আসি। S24 নেওয়া যায় নাকি এর জায়গায় অন্য কোনো বেটার অপশান রয়েছে?
প্রথমেই বলি, দু রকম ইউজার আছেন, যাদের S24 সিরিজেরই ফোন লাগবে অথচ কম দামে লাগবে, তাদের জন্য S24 ছাড়া আর তো কোনো অপশান নেই। কিন্তু আপনারা যদি ভ্যালু ফর মানি ডিভাইস চান, স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ লেভেলের ফোন চান, তাহলে এখনও পর্যন্ত S23 ফোনটা আপনি বেছে নিতে পারেন। কারণ প্রথমত সেখানে AI ফিচারগুলো আপডেটের মাধ্যমে অলরেডি আসা শুরু হয়ে গেছে। তার থেকেও বড় কথা, আমি ক্যামেরা পাশাপাশি রেখে কম্পেয়ার করে দেখেছি, আমি শর্টস আনার চেষ্টা করব, খুব একটা ক্যামেরায় কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স নেই। বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি S23 ছবিগুলো আমার বেশি আই ক্যাচি লাগছে, সোশ্যাল মিডিয়া রেডি লাগছে। তার থেকেও বড় কথা, ফিচারও প্রায় সেম, কোথাও এক্সট্রা ফিচার নেই, উল্টে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর রয়েছে S23 সিরিজে। তাহলে আমি হলে অন্তত S23 সিরিজকেই বেছে নিতাম। আপনাদের মত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই ধরনের একদম সঠিক রিভিউ পেতে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও মিস না হয়ে যায়। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।